এবার বছরের শুরুতেই হামাসের রকেট হামলায় কাঁপল ইসরায়েল। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যুদ্ধ চাইলে পরমাণু অস্ত্র গর্জে উঠবে, হুঁশিয়ারি কিমের। এবার ইউক্রেনের জন্য নতুন আতঙ্ক, রাশিয়ার KH-22 মিসাইল। এদিকে ইউক্রেনের হামলায় রাশিয়ার 14 জন বেসামরিক নাগরিক নিহত। আরো জানিয়ে দিব, আবারও জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে ভয়াবহ বিক্ষোভ। এবার ইসরায়েলের কাছে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের। এদিকে নির্বাচনে ইমরান খানের মনোনয়নপত্র বাতিল। এবং সর্বশেষে জানিয়ে দিব, আবারও লোহিত সাগরে জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার বছরের শুরুতেই হামাসের রকেট হামলায় কাঁপল ইসরায়েল। নতুন বছরের শুরুতেই ইসরায়েলি বিভিন্ন শহর লক্ষ্য করে ব্যাপক রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সোমবার সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল ও আল জাজিরা তাদের প্রতিবেদনে এই খবর জানিয়েছে। এতে বলা হয়, নতুন বছরের শুরুতে দক্ষিণ ও মধ্য ইসরায়েলে 20টিরও বেশি রকেট ছুড়েছে হামাস। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানায়, তেল আবিবের দিকে 20টির বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে, যার মধ্যে অন্তত 10টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত করা হয়। এ সময় ইসরায়েলের বিভিন্ন শহরে সতর্ক সংকেত বাজানো হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে হামাসের ছোড়া একটি রকেটের টুকরো ইসরায়েলের স্থানীয় এক হাসপাতালে গিয়ে পড়লেও এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে। এদিকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় ফিলিস্তিনের সাবেক ধর্মমন্ত্রী ইউসুফ সালামা নিহত হয়েছেন। বার্তা সংস্থা AFPর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, রোববার ইউসুফ সালামার বাড়িতে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায় বলে জানায় ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। এছাড়া হামাস নিয়ন্ত্রিত গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ও বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যুদ্ধ চাইলে পরমাণু অস্ত্র গর্জে উঠবে, হুঁশিয়ারি কিমের। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যে কোনো ধরনের পুনর্একত্রীকরণ বা আপোষের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। একই সঙ্গে তিনি ওয়াশিংটন ও সিওলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সম্ভাব্য যে কোনো সামরিক সংঘাতে তার দেশ কঠিন পদক্ষেপ নিতে মোটেও দ্বিধা করবে না। কোরিয়ার সরকারি বার্তা সংস্থা KCNA এ তথ্য জানিয়েছে। রবিবার রাজধানী পিয়ংইয়ং এ এক বক্তব্যে কিম জং উন বলেন, দুই কোরিয়ার সম্পর্ক এখন দুটি শত্রুভাবাপন্ন ও যুদ্ধরত দেশের সম্পর্কে এসে দাঁড়িয়েছে। দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার সরকার পরিবর্তন করতে চায় বলে তিনি অভিযোগ করেন। কিম বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমাদের সম্পর্কের বাস্তবতা উপলব্ধি করার এটাই সঠিক সময়। ওয়াশিংটন ও সিওল যদি পিয়ংইয়ং এর সঙ্গে সামরিক সংঘাতে যেতে চায়, তাহলে উত্তর কোরিয়ার পরমাণু শক্তি গর্জে উঠতে মোটেও দ্বিধা করবে না। 1953 সালে এক সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে দুই কোরিয়ার মধ্যকার সংঘাতের অবসান হয় এবং দুই কোরিয়া আলাদা হয়ে যায়। তখন থেকে এখন পর্যন্ত উত্তর ও দক্ষিণ কোরিয়া যুদ্ধ অবস্থায় রয়েছে, যদিও দুই দেশের সরকারই কোনো একদিন আবারও একত্রিত হয়ে এক দেশে পরিণত হওয়ার আশঙ্কা প্রকাশ করে এসেছে। সূত্র পার্স টুডে। এবার ইউক্রেনের জন্য নতুন আতঙ্ক, রাশিয়ার KH-22 মিসাইল। যুদ্ধের ময়দানে ইউক্রেনের জন্য যেন মূর্তিমান আতঙ্ক রাশিয়ার KH-22 সামরিক ক্রুজ মিসাইল। খোদ ইউক্রেনই বলছে, পুরোপুরি অপ্রতিরোধ এই ক্ষেপণাস্ত্র। চলমান যুদ্ধে ইউক্রেন জুড়ে KH-22 মিসাইল ছোড়া হয়েছে প্রায় 300টি, যার একটিও ভূপাতিত করতে পারেনি কিয়েভ সেনারা। সোভিয়েত যুগে তৈরি এই মিসাইল পারমাণবিক ও প্রচলিত দুই ধরনের বিস্ফোরক বহনে সক্ষম। বছর শেষ হওয়ার মাত্র দুদিন আগে ইউক্রেন জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভ, খার্কিভ সহ বেশ কয়েকটি শহর কেঁপে উঠেছে একের পর এক রুশ মিসাইল আর ড্রোনের আঘাতে। 22 মাসের যুদ্ধে এর আগে এত জোরালো হামলার সাক্ষী হয়নি দেশটি। একদিনে মোট 158টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া, যার মধ্যে রয়েছে শাহেদ ড্রোন, KH-101, KH-555 ক্রুজ মিসাইল, KH-22 স্টর্ম ক্রুজ মিসাইল ও ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইল। এর মধ্যে 114টি ড্রোন ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করেছে ইউক্রেন। তবে 8টি KH-22 ক্ষেপণাস্ত্রের একটিও ধ্বংস করতে পারেনি কিয়েভ সেনারা। শুধু এবারই নয়, এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় 300টি এই সুপারসনিক মিসাইল ছুড়েছে রাশিয়া, যার প্রত্যেকটি আঘাত হেনেছে লক্ষ্যবস্তুতে।
আবারও ইউক্রেনের হামলায় রাশিয়ার 14 জন বেসামরিক নাগরিক নিহত। রাশিয়ার বেলগরদ শহরে ইউক্রেনের গোলাবর্ষণে 2 শিশু সহ নিহত অন্তত 14 জন বলে জানিয়েছে মস্কো। রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস নিউজ জানিয়েছে, বেলগরদ শহরের কেন্দ্রস্থলে ব্যাপক হামলার ফলে এসব হতাহতের ঘটনা ঘটেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই অপরাধ শাস্তি এড়াতে পারবে না। কিয়েভ সরকার ফ্রন্ট লাইনের পরাজয় থেকে মনোযোগ ঘোরানোর চেষ্টা করছে এবং আমাদেরও একই ধরনের পদক্ষেপ নিতে প্ররোচিত করার চেষ্টা করছে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার প্রথম উপস্থায়ী প্রতিনিধি দিমিত্রি পোলিয়ানস্কি শনিবার বলেন, হামলার পর রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছেন। ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত রাশিয়া সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে, যার ফলে কমপক্ষে 40 জন নিহত ও 150 জনেরও বেশি আহত হয়েছে। এরপর ইউক্রেনের এই হামলা আসলো। এবার জিম্মিদের মুক্তির দাবিতে আবারও ইসরায়েলে বিক্ষোভ। গাজায় অস্ত্রবিরতি কার্যকর ও হামাসের হাতে জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে আবারও বিক্ষোভ হয়েছে। শনিবার দেশটির রাজধানী তেল আবিবের হোস্টেজ স্কয়ারে শত শত মানুষ বিক্ষোভ করেছে। খবর রয়টার্সের। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এ সময় তারা অভিযোগ করেন, প্রশাসন জিম্মিদের মুক্তির বদলে রাজনৈতিক স্বার্থ সিদ্ধিকে বেশি গুরুত্ব দিচ্ছে। বিক্ষোভকারীরা জানান যুদ্ধবিরতি ছাড়া জিম্মিদের ফিরে পাওয়া অসম্ভব, কিন্তু প্রশাসন সমাধানের পথে না হেঁটে পরিস্থিতি আরো ঘোলাটে করে তুলেছে। এ সময় নেতানিয়াহুকে অযোগ্য আখ্যায়িত করে তার পদত্যাগের দাবিও তোলেন তারা। এদিকে ইসরায়েলের কাছে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের। ইসরায়েলের কাছে 14,75,00,000 মার্কিন ডলারের যুদ্ধাস্ত্র বিক্রির অনুমোদনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। কংগ্রেসের পর্যালোচনা ছাড়াই জরুরি পরিস্থিতি দেখিয়ে শুক্রবার এ অনুমোদন দেওয়া হয়। খবর এএফপির। ইসরায়েলের অনুরোধে যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা। এতে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জরুরি পরিস্থিতির কারণে ইসরায়েল সরকারের কাছে অবিলম্বে অস্ত্র বিক্রির প্রয়োজনীয়তার বিষয় নিশ্চিত হওয়ায় কংগ্রেসের পর্যালোচনা উপেক্ষা করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, মার্কিন সেনাবাহিনীর মজুদ থেকে অস্ত্রগুলো সরবরাহ করা হবে। ইসরায়েল এসব অস্ত্র ব্যবহার করে আঞ্চলিক হুমকি মোকাবেলা সহ নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করবে। এর আগে চলতি মাসের শুরুতে জরুরি ভিত্তিতে বিশেষ অধিকার প্রয়োগ করে ইসরায়েলের কাছে 14,000 ট্যাঙ্কের গোলা সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। গত 7 অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এরপরে গাজায় নির্বিচারে বোমা বর্ষণ ও হামলা শুরু করে ইসরায়েল। শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 21,507 জনে দাঁড়িয়েছে। আর বলা হয়েছে, গত 24 ঘন্টায় নিহত হয়েছে 187 জন। এছাড়া ইসরায়েলি হামলায় গাজায় আহতের সংখ্যা 55,000 ছাড়িয়েছে। এদিকে নির্বাচনে ইমরান খানের মনোনয়নপত্র বাতিল। পাকিস্তানের জাতীয় নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এতে পাঞ্জাব প্রদেশের লাহোর ও মিয়ানওয়ালি শহরের আসন দুটি থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি। শনিবার প্রদেশের আঞ্চলিক নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। আগামী 8 ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে পাকিস্তান তেহরিকে ইনসাফ প্রধান ইমরান খান লাহোরের NA 122 ও মিয়ানওয়ালির NA 89 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে ইমরান খানের মনোনয়নপত্র বাতিল হলেও লাহোর NA 130 আসনে পাকিস্তান লীগ প্রধান নওয়াজ শরীফের মনোনয়নপত্র গ্রহণ করেছে নির্বাচন কমিশন। ইমরান খানের মনোনয়নপত্র বাতিল নিয়ে NA 122 আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইকবালের ভাষ্য, আসনটিতে ইমরান খানের মনোনয়নপত্র নিয়ে 3টি আপত্তি তুলেছিলেন PMLN নেতা মিয়া নাছের। সেগুলো হলো, যিনি ইমরানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছিলেন তিনি এই আসনের ভোটার নন, অসততার অভিযোগে সাজা খাটছেন ইমরান খান এবং সাজা হওয়ার 5 বছরের জন্য নির্বাচনে অযোগ্য ইমরান খান, আর আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খানের মনোনয়নপত্র সত্যায়ন করেননি কারাগারের প্রধান। অভিযোগগুলোর ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবারও লোহিত সাগরে জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। লোহিত সাগরে আবারও জাহাজে হামলার ঘটনা ঘটেছে। প্রতিক্রিয়ায় ইরান সমর্থিত হুতিদের পরিচালিত 3টি জাহাজ ডুবি দিয়েছে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারগুলো। সেনাবাহিনী রোববার এ তথ্য জানিয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ডো এক বিবৃতিতে বলেছে, হুতিরা মার্কিন হেলিকপ্টারগুলোতে গুলি চালানোর পরে তারা আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়। এতে জাহাজের 20 মিটারের মধ্যে আসা হুতিদের 4টি ছোট নৌকার মধ্যে 3টি ডুবে যায় এবং ক্রুরা নিহত হয়। 4 নম্বর নৌকাটি এলাকা ছেড়ে পালিয়ে গেছে। সেন্টকম বলেছে, নৌবাহিনী মারস্কো হ্যাংজো জাহাজের সহায়তার
অনুরোধে সাড়া দিয়েছে। এটি সিঙ্গাপুরের পতাকাবাহী ডেনমার্কের মালিকানাধীন কন্টেইনার জাহাজ লোহিত সাগরে ট্রানজিট করার সময় 24 ঘন্টার মধ্যে দ্বিতীয়বার আক্রমণের শিকার হয়েছে এটি। জাহাজটিকে এর আগে দুটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছিল, যা মার্কিন সেনাবাহিনী গুলি করে ধ্বংস করে। দুটি হুতি নিয়ন্ত্রিত ইয়েমেন থেকে ছোড়া হয়েছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র মারেস্কো হ্যাংজোতে আঘাত হানে। হুতিরা লোহিত সাগরে গুরুত্বপূর্ণ শিপিং লেনের জাহাজগুলোতে বারবার হামলা চালিয়েছে। গাজায় ফিলিস্তিনের সমর্থনে তারা এই হামলাগুলো চালাচ্ছে বলে দাবি করেছে। ইসরায়েল যতক্ষণ না তাদের অভিযান বন্ধ না করবে, ততক্ষণ লোহিত সাগরে তারা হামলা অব্যাহত রাখবে।